প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আজকে আমরা ধারাবাহিক জৈব যৌগের তৃতীয় লেকচারটি, যে তিনটা লেকচার আমরা বলছিলাম নতুন করে সংযোজন করব, সে সর্বশেষ লেকচারটি আজকে আমরা দেব। দেখো, আজকে আমরা যে টপিকস নিয়ে তোমাদের আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে কার্যকরী মূলক, জৈব যৌগের কার্বনের প্রকারভেদ এবং জৈব যৌগের নামকরণ, টিপি এর নামকরণ। কেমন, এই টপিকসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি চলে যাচ্ছি কার্যকরী মূলক। খুবই ইম্পর্টেন্ট, জ্ঞানমূলকে আসে কার্যকরী মূলক কাহাকে বলে। তো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কার্যকরী মূলক হচ্ছে জৈব যৌগের অণুতে উপস্থিত কোনো পরমাণু বা পরমাণুগুচ্ছ বা কোনো একটা চিহ্ন ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে থাকে, তাকে আমরা বলি কার্যকরী মূলক। অর্থাৎ একটা যৌগের অণুতে যে কোনো একটা চিহ্ন থাকবে বা কোনো একটা পরমাণুগুচ্ছ বা কোনো একটা পরমাণু ওই যৌগের ধর্ম বিক্রিয়াটা নির্ধারণ করে থাকে, তাকে আমরা বলি কার্যকরী মূলক। যেমন আমরা অ্যালকোহলের ক্ষেত্রে জানি OS মূলক থাকলে একটা অ্যালকোহল, CWS মূলক থাকলে এটা জৈব অ্যাসিড, CHO মূলক থাকলে কি এটা হচ্ছে অ্যালডিহাইড। অর্থাৎ এই যে মূলকগুলো এরা হচ্ছে কার্যকরী মূলক। এই যে মূলক বা চিহ্ন এরাই কি করে ওই বিক্রিয়ার ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে থাকে, এই কার্যকরী মূলকগুলো। কেমন? আচ্ছা, এখন আমরা শিখব জৈব যৌগে কতগুলো কার্যকরী মূলকের নাম এবং তার সংকেত ও গাঠনিক সংকেত, মানে সংকেতের গাঠনিক সংকেত। এগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে, আবার এমসিকিউতে আসবে। কিভাবে এমসিকিউতে আসবে আমি তোমাদের আলোচনা করব। তো প্রথমে দেখো, অ্যালকেনের কার্যকরী মূলকের নাম অ্যালকেন মূলক, বা এটাকে অ্যালকেন মূলক বলি। এরকম, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ তার সংকেত যেরকম গাঠনিক সংকেত এক। এলকিনের ক্ষেত্রে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, এলকিন মূলক কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইন মূলক কার্বন কার্বন ত্রিবন্ধন। কেমন, আমি আগের থেকে একটু করে রাখছি যাতে সুবিধা হয়, কারণ এগুলো সব লিখতে গেলে একটা লেকচারে ভাবে চলে যাবে। অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক। কেন এটা অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক লিখলাম? আরেকটা আছে ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক, ওইটা নিয়ে আমি লাস্টের দিকে একটু কথা বলবো। কেমন, অর্থাৎ অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক OS মূলক, আর এর গাঠনিক সংকেত এটা। অ্যালডিহাইড মূলক, তার গাঠনিক সংকেত, তার সংকেত হচ্ছে CHO। কেমন, তার সংকেত হচ্ছে CHO, মানে কার্যকরী মূলক হচ্ছে CHO, আর তার গাঠনিক সংকেত এটা খুবই ইম্পর্টেন্ট, এই বিশেষ করে অ্যালডিহাইড, অ্যালকোহল এগুলো। কেমন, কিটন CO মূলক, CO তার গাঠনিক সংকেত হচ্ছে এটা। কার্বক্সিলিক অ্যাসিড, যেগুলো আমি টিক মার্ক দেবো, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। CWS মূলক, তাদের গাঠনিক সংকেত অনেক ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে। আমরা যখন জৈব যৌগের বিভিন্ন রিঅ্যাকশন পড়ব বা প্রশ্ন পড়ব, কাজে লাগবে। যেমন CWS মূলক, এটার গাঠনিক সংকেত এটা। ইথারের গাঠনিক সংকেত ইথার মূলক, অর্থাৎ অক্সিজেনের দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক। সবচেয়ে বেশি নেওয়া, এটা পরীক্ষাতে আসে, আমিও তোমাদের দেবো, যে ছোট পরীক্ষা নিব ওখানে তোমাদের দেবো। সায়ানাইড, বা এটাকে আরেকটা নাম হচ্ছে নাইট্রাইল, অর্থাৎ সায়ানাইড যৌগগুলোকে নাইট্রাইল যৌগ বলা হয়। সায়ানাইড বা নাইট্রাইল মূলক, CN। যেমন পরীক্ষাতে আসে নিম্নের কোনটি নাইট্রাইল মূলক, তুমি না জানলে কিন্তু পারবা না, তুমি এলে কোনটার মধ্যে দিয়ে দিবা, NO2, NH2 ইত্যাদির মধ্যে দিয়ে দিবা। আসলে নাইট্রাইল মূলক হচ্ছে CN মূলক, অর্থাৎ সায়ানাইড মূলকটাই নাইট্রাইল মূলক। তার গাঠনিক সংকেত এটা। নাইট্রো যৌগ, নাইট্রোমূলক, NO2, তার গাঠনিক সংকেত একটু খেয়াল রাখো, একটা সন্নিবেশ বন্ধন, অক্সিজেনের সাথে নাইট্রোজেনের দ্বিবন্ধন আর একটা সন্নিবেশ বন্ধন। সালফোনিক অ্যাসিড মূলক, SO3H, এটাকে সালফোনিক অ্যাসিড মূলক বলা হয়। এর গাঠনিক সংকেত সালফারের সাথে দুইটা অক্সিজেনের দুইটা সন্নিবেশ বন্ধন আর OH। এস্টার মূলক, CRR মূলক। কেমন, এই ছিল মোটামুটি তাদের গাঠনিক সংকেতগুলো। আরো আছে, আমি দেখাচ্ছি তোমাদের। তো এগুলো তোমাদের একটু বাসায় একটু ভালো করে তোমাদের পড়তে হবে। কেমন, আচ্ছা, এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। তোমাদের খেয়াল রাখতে হবে যে এই সংকেতগুলোর গাঠনিক সংকেত, বিশেষ করে কার্যকরী মূলকটার গাঠনিক সংকেত আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে।
তারপর আমরা আসি, আমরা আরো কয়েকটা মূলক আছে যেটা হচ্ছে তোমার অ্যাসিড অ্যামাইড। কেমন? অ্যাসিড অ্যামাইড, অ্যামাইড মূলক আমরা বলি, অ্যামাইড মূলক, এটা সংকেতটা হচ্ছে CuNH2। গাঠনিক সংকেতটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। কেমন? এটা হচ্ছে অ্যামাইডের গাঠনিক সংকেত। তারপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। কেমন? অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড মূলক। কেমন? অ্যাসিড হ্যালাইড মূলক। তাহলে এটা হচ্ছে CuX। কেমন? অ্যাসিড হ্যালাইড মূলক, অর্থাৎ যদি বলতো এটা অ্যাসিড ক্লোরাইড মূলক, X এর জায়গায় কি হতো? ক্লোরিন। ব্রোমাইড হলে X এর জায়গায় ব্রোমিন হতো, এটুকু। তারপরে অ্যাসিড অ্যানহাইড্রেট মূলক, অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিডিক অ্যানহাইড্রাইট, অর্থাৎ অ্যাসিড অ্যানহাইড্রাইট মূলক, অ্যাসিড অ্যানহাইড্রাইট মূলক। অর্থাৎ এর গাঠনিক সংকেত হচ্ছে তোমার CuOC। কেমন? এর গাঠনিক সংকেত হচ্ছে তোমার CuOC। কেমন? এগুলি মোটামুটি ছিল এই জৈব যৌগের আমরা যত যৌগ পড়াবো এদের নাম এবং এদের কার্যকরী মূলকের সংকেত এবং কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। আর একটা আছে যেটা একটু আমরা আগে বলছি, একটু ইয়াভাবে আমি তোমাদের পড়াবো, সেটা হচ্ছে ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক। কেমন? ফেনোলীয়, এটা আমি একটু স্পেসিফিক দেখাই। ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক। আর আরেকটা আমরা বলছিলাম অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক, অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক। দুইটার মধ্যে কি পার্থক্য মনে রাখবা? কোন অ্যালিফিটিক যৌগের একটা হাইড্রোজেন OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে ওইটাই অ্যালকোহল। যেমন অ্যালকোহলীয় মূলক, এটা হচ্ছে অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক, CH3CH2OH, এটা অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক। অ্যালিফিটিক যৌগের কোন একটা হাইড্রোজেন OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে ওটা হচ্ছে অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক। অথবা অ্যারোমেটিক যৌগের, এটা একটা অ্যারোমেটিক যৌগ, কেমন? বেনজিন, তার পার্শ্ব শিকল, এখানে পার্শ্ব শিকল, একটা হাইড্রোজেন যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এইটা অ্যালকোহল, এটার নাম একটা বেনজাইল অ্যালকোহল। কেমন? আবার এইটাও হতে পারে, একটু খেয়াল করো, CH3CH2OH। দেখো এটা হচ্ছে একটা অ্যারোমেটিক মূলক বা বেনজিন মূলক, তার যে পার্শ্ব শিকলের একটা হাইড্রোজেন OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো এইটা অ্যালকোহল, এটা অ্যালকোহল, এটা এই OH মূলক তো অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক। আর কখন ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক হবে? যদি সরাসরি কোনো অ্যারোমেটিক রিং থেকে, যেমন বেনজিন চক্র থেকে, তুমি জানো বেনজিনের 6টা কার্বনে 6টা হাইড্রোজেন আছে, এই 6টা আমরা গাঠনিক সংকেতের পিছনে দেখছি, গত লেকচারে দেখছি। একটা হাইড্রোজেন যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এটার নামই হচ্ছে ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক। এই মূলকটার নাম কি? এই মূলকটার নাম হচ্ছে ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক। যেমন এটার নাম হচ্ছে ফেনল, এটার আরেকটা নাম আছে কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, যেটা সাপ তাড়াতে ব্যবহার করা হয়। কেমন? এটা সবচেয়ে বেশি পরিচিত যে ফেনল হিসাবে, বা হাইড্রোক্সি বেনজিনও আমরা বলি কার্বলিক অ্যাসিড। তাহলে আমরা ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক আর অ্যালকোহলীয় হাইড্রোক্সিল মূলক জানতে পারলাম। অ্যালকোহলীয় ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক হচ্ছে বেনজিন চক্র থেকে একটা হাইড্রোজেন OH দ্বারা প্রতিস্থাপিত হয়। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এরপর আমরা আরেকটা জিনিস জানবো, 1 ডিগ্রি অ্যালকোহলীয় মূলক, 2 ডিগ্রি অ্যালকোহলীয় মূলক, 3 ডিগ্রি অ্যালকোহলীয় মূলক। প্রথম আমরা পড়ব 1 ডিগ্রি বা প্রাইমারি, প্রাইমারি অ্যালকোহলীয় মূলক, অ্যালকোহলীয় মূলক। দেখো এটা কিভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে অ্যালকোহলীয় 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহলীয় মূলক। কেমন?
অর্থাৎ যে কার্বনে OH মূলকটা থাকবে ওই কার্বনে যদি দুইটা হাইড্রোজেন থাকে। আমরা উদাহরণে যাচ্ছি, কয়েকভাবে এটা প্রকাশ করা হয়, তুমি এইভাবে প্রকাশ করতে পারবা। আমি যদি উদাহরণে যাই, আচ্ছা আমি একটু যাই 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহলীয় মূলক, যে কার্বনে OH থাকবে ওই কার্বনটা যদি একটা মাত্র হাইড্রোজেন থাকে, আর এই হাতগুলো পাশের তার কার্বনের সাথে সংযুক্ত থাকবে। এই কার্বনের বাকি হাতগুলো কার্বনের সাথে, বাকি হাতগুলো কার্বন বা অ্যালকাইল মূলক দ্বারা পূর্ণ হবে। আমি উদাহরণে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। 3 ডিগ্রি বা টারসিয়ারি অ্যালকোহলীয় মূলক, খুবই ইম্পর্টেন্ট, আসে এমসিকিউতে। ঠিক আছে, অর্থাৎ যে কার্বনে OH মূলকটা থাকবে ওখানে কোনো হাইড্রোজেন থাকবে না, তিনটা হাতই কোনো কার্বনের সাথে সংযুক্ত থাকবে। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলীয় মূলক। বুঝতে পারছো? এবার আমি একটু উদাহরণে যাচ্ছি। ধরো আমি যদি এটার উদাহরণ দিই, এরকম CH3, ধরো CH2, এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। দেখো যে কার্বনে OH আছে ওই কার্বন একটা মাত্র, এই যে একটা মাত্র, এই অ্যালকাইল, এটা কিন্তু একটা অ্যালকাইল মূলক বা একটা মাত্র কার্বনের সাথে সংযুক্ত। বা উল্টা বলতে পারো যে স্যার তার ভিতরে দুইটা, এই দেখো দুইটা হাইড্রোজেন আছে, এটা 1 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ। 2 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ তুমি এটাও বলতে পারো, CH3OH, এটা 2 ডিগ্রি। দেখো যে কার্বনে OH আছে একটা কার্বনের সাথে একটা কার্বনের সাথে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। বা বলতে পারো ওই কার্বনে দেখো একটা মাত্র হাইড্রোজেন আছে, এটাও 2 ডিগ্রি অ্যালকোহল। আরো যদি বড় দেই, CH3, CH2, ধরো CH2OH, এটাও একটা 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো যে কার্বনে OH আছে একটা হাইড্রোজেন বা দুইটা কার্বনের সাথে সংযুক্ত বা দুইটা অ্যালকাইল মূলকের সাথে সংযুক্ত। তাহলে কয়ভাবে আমরা বলতে পারি? 3 ভাবে। যদি কোনো কার্বনে, যে কার্বনে OH আছে একটা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল, আর দুইটা হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি অ্যালকোহল। এটা আমি কয় ডিগ্রি বলছিলাম? এটা 2 ডিগ্রি বলছি, ঠিক না? 2 ডিগ্রি। আর দুইটা হাইড্রোজেন থাকলে, বা এটাও বলতে পারি দুইটা অ্যালকাইল মূলক থাকলে 2 ডিগ্রি, বা দুইটা কার্বনের সাথে সংযুক্ত থাকলে 2 ডিগ্রি, একটা কার্বনের সাথে বা একটা অ্যালকাইল মূলকের সাথে সংযুক্ত থাকলে 1 ডিগ্রি। তোমার যেমনি মনে হচ্ছে এমনি তুমি মনে রাখো। এবার আসো 3 ডিগ্রি। 3 ডিগ্রির উদাহরণ আমরা জানি, 3 ডিগ্রি যে কার্বনে কি নাই? কোনো হাইড্রোজেনই থাকে না। যে কার্বনে OH থাকে ওই কার্বনে কোনো রূপ হাইড্রোজেনই থাকে না। দেখো এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ। দেখো যে কার্বনে OH আছে কোনো হাইড্রোজেন আছে, দেখো তিনটা কার্বনের সাথে বা তিনটা অ্যালকাইল মূলক, একটা অ্যালকাইল মূলক, একটা অ্যালকাইল মূলক, একটা অ্যালকাইল মূলক, বা সহজ ভাষায় তিনটা কার্বনের সাথে সংযুক্ত। এই কারণে সে 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি আমরা বুঝতে পারছি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। শুধু এটা না, সবার ক্ষেত্রে যেমন আমরা বলবো 1 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি এমিন, 3 ডিগ্রি এমিন, একই নিয়মগুলো প্রযোজ্য হবে। বুঝতে পারছো? ডিগ্রি দিয়ে অনেক কিছু আমরা পড়বো, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, মুক্তমূলক, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, একই নিয়মগুলো প্রযোজ্য হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা মোটামুটি তাহলে আমরা কার্যকরী মূলকের যে টপিকসটা এটা শেষ হলো, কেমন? এরপর আমরা যে টপিকসে যাব, আমরা বলছি জৈব যৌগে কার্বনের প্রকারভেদ, কেমন? জৈব যৌগে কার্বনের প্রকারভেদ। তোমরা বলতে স্যার কার্বনের আবার প্রকারভেদ কি? হ্যাঁ, একটা জৈব যৌগের ভিতরে কার্বনের প্রকারভেদ বলতে এই বুঝাইছি আমরা, CH3, CH2, CH3, ধরো এই একটা চেইন, কেমন? মনে রাখবা কার্বনগুলো সাধারণত 4 ধরনের হয় একটা চেইনে, বা কোন একটা জৈব যৌগের অণুতে কার্বন 4 ধরনের হয়। প্রাইমারি 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন, 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন, 3 ডিগ্রি বা টারসিয়ারি কার্বন, 4 ডিগ্রি বা কোয়াটার্নারি কার্বন। কোন একটা কার্বন যদি একটা মাত্র কার্বনের সাথে সংযুক্ত থাকে এটা 1 ডিগ্রি কার্বন, দুইটার সাথে সংযুক্ত থাকলে 2 ডিগ্রি কার্বন, তিনটার সাথে সংযুক্ত থাকলে 3 ডিগ্রি কার্বন, আর যদি 4টার সাথে সংযুক্ত থাকে 4 ডিগ্রি কার্বন। দেখো এই কার্বনটা একটা মাত্র, তার পাশে একটা মাত্র কার্বনের সাথে সংযুক্ত, তাহলে এটা 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা দুইটা, এই একটা কার্বন, এই একটা, সে দুইটার সাথে, এটা 2 ডিগ্রি কার্বন। এই কার্বন দেখো এইটার সাথে এটার সাথে, মানে টোটাল 3টা, একটা, দুইটা, তিনটা, এটা 3 ডিগ্রি কার্বন। এটা আবার 4 ডিগ্রি, দেখো একটা, দুইটা, তিনটা,
তাহলে এটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন। বুঝতে পারছি ব্যাপারটা? তোমাকে আনসার করতে আসতে পারে এই যৌগে কয়টা 1 ডিগ্রি কার্বন। দেখো এই একটা 1 ডিগ্রি কার্বন, এটা কিন্তু 1 ডিগ্রি কার্বন। কেন? এই কার্বনটা, এই যে কার্বন, এটা কিন্তু একটা মাত্র কার্বনের সাথে সংযুক্ত, তাহলে এইটাও 1 ডিগ্রি কার্বন, এইটাও 1 ডিগ্রি কার্বন, এইটাও 1 ডিগ্রি কার্বন, এইটাও 1 ডিগ্রি কার্বন, কারণ এই কার্বনটা একটা, এইটাও একটার সাথে সংযুক্ত, এইটাও একটার সাথে সংযুক্ত, এগুলো সব 1 ডিগ্রি কার্বন। তাহলে কয়টা 1 ডিগ্রি কার্বন আছে? 1 2 3 4 5। 2 ডিগ্রি কার্বন আছে একটা, 3 ডিগ্রি কার্বন আছে একটা, 4 ডিগ্রি কার্বন আছে একটা। আবার মনে রাখবা, যেই কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন থাকে, ওই কার্বনটা যদি 1 ডিগ্রি হয়, ওই হাইড্রোজেন হচ্ছে 1 ডিগ্রি কার্বনের হাইড্রোজেন। বুঝতে পারছো? যেমন এখানে কয়টা, যদি বলে এই যৌগে কয়টা 1 ডিগ্রি হাইড্রোজেন আছে, দেখো তাহলে 1 ডিগ্রি কার্বন কয়টা? 5টা। 5টার মধ্যে দেখো 3 5 15টা, তাহলে 15টা 1 ডিগ্রি হাইড্রোজেন আছে। আর যদি বলে কয় ডিগ্রি, 2 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা 2টা, 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা দেখো এখানে মাত্র একটা, আর 4 ডিগ্রিতে কোনো হাইড্রোজেন নাই, কারণ 4 ডিগ্রি হাইড্রোজেন হওয়ার সুযোগও নাই। কেন? কার্বনের 4টা হাতি, 4টা কার্বনের সাথে ফুলফিল থাকে, কোনো সিঙ্গেল হাইড্রোজেন থাকার সুযোগ নেই। তাহলে আমরা তোমাদের বুঝাতে পারলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বা 4 ডিগ্রি বা কোয়াটানারি। 4 ডিগ্রি আরেকটা নাম কি? কোয়াটানারি। কোয়াটানারি, 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 কেমন? কোয়াটানারি। ওকে, তারপর আমরা চলে যাব সর্বশেষ টপিকসে, সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। কেমন? জৈব যৌগের নামকরণ। আমি জৈব যৌগের নামকরণ করতে গেলে একটু ইতিহাস আমাদের একটু জানতে হয়। যে জৈব যৌগের, দেখো ফ্রেডরিক বোলার যখন সে প্রমাণ করলো যে জৈব যৌগ প্রস্তুত ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়, ঠিক না? তার স্যার, বিশেষ করে ফ্রেডরিক বোলারের যে স্যার বার্জেলিয়াস, উনি বলছিল উদ্ভিদ এবং প্রাণীর এক রহস্যময় প্রক্রিয়ার মাধ্যমে এই জৈব যৌগ প্রস্তুত করা হয়, যার কারণে আস্তে 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 আস্তে, অর্থাৎ জৈব যৌগ তৈরিতে মানুষের কোনো ভূমিকা নাই। বুঝতে পারছো? তাই জৈব যৌগ ওই সময় খুব আস্তে আস্তে আবিষ্কৃত হতো। যখন ফ্রেডরিক বোলার মানে স্যারের তথ্য ভুল প্রমাণ করলো, তখনই খুব দ্রুত জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পাইল। এত দ্রুত জৈব যৌগ আবিষ্কার হতে শুরু করলো, তখন বিভিন্ন দেশে বিভিন্ন নামে, বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে তৈরি করতো তার নামে নামকরণ করা হতো, কেউ তার মাতৃভূমি নামে নামকরণ করা হতো, ইত্যাদি ইত্যাদি। যেমন মিথেন গ্যাস কিভাবে নামকরণ করা হলো? মিথেন গ্যাস হচ্ছে তোমার ঝোপঝাড় থেকে, অর্থাৎ যেখানে পচা বিভিন্ন ধরনের স্তূপ থেকে মিথেন গ্যাস পাওয়া যেত, তো ওইটাকে মার্স গ্যাস বলা হয়। যেমন এখন মেডিকেলে আসছে নিম্নের কোনটি? মার্স গ্যাস বলা হয়, অর্থাৎ মিথেন গ্যাসকে মার্স। মার্স শব্দের তো ঝোপঝাড়, অর্থাৎ ঝোপঝাড় থেকে তৈরি হয়, এইটার নাম মার্স গ্যাস। বুঝতে পারছো? তারপর যেমন ভিনেগার কিভাবে নামকরণ করা হলো? ভিনেগার ল্যাটিন শব্দ অ্যাসিট্রাম, এর শব্দের এখান থেকে নামকরণ করা হলো ভিনেগার। ফর্মিক অ্যাসিড কিভাবে নামকরণ করা হলো? অর্থাৎ ল্যাটিন শব্দ ফর্মিকা, যেটা হচ্ছে লাল পিঁপড়া, অর্থাৎ লাল পিঁপড়া থেকে যে অ্যাসিড পাওয়া হতো তার নামকরণ করা হলো ফর্মিকা, কারণ ল্যাটিন শব্দ ফর্মিকা থেকে এই নামকরণ করা হয়েছে। অর্থাৎ এভাবে বিভিন্ন ধরনের জৈব যৌগ নামকরণ করা হতো। এতে কি হতো? বিভিন্ন দেশে একটা সমস্যা হতো এরা পাঠদান করতে। তখন সর্বপ্রথম তোমার বিজ্ঞানী ল্যাবোসিয়ে সে এগিয়ে আসলো জৈব যৌগের একটা সুনির্দিষ্ট নামকরণ করার জন্য। প্রথমেই ল্যাবোসিয়ে, এখন একটা এমসিকিউ, কেমন? নামকরণের প্রথম পথিকৃত কে? ল্যাবোসিয়ে। তারপর 1860 খ্রিস্টাব্দে বিশেষ করে বিভিন্ন রসায়নবিদরা মিলে তারা একটা সিদ্ধান্ত নিল যে জৈব যৌগের 3টা নিয়মে নামকরণ করা হবে। ঠিক আছে? এই 3টা নিয়ম কি? প্রথম নিয়মটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, একটা নাম থাকবে প্রাচীন, বা এটাকে ইংলিশে আমরা বলি ট্রিভিয়াল। ট্রিভিয়াল, কেমন? ট্রিভিয়াল, বা এটার আরেকটা নাম আছে আমরা প্রচলিত বলি, বা তোমার প্রচলিত, কেমন? প্রচলিত বা সাধারণও বলে থাকি, সাধারণ নামকরণ, কেমন? সাধারণ নামকরণ। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে জাত প্রণালী, জাত বা উদ্ভূত প্রণালী। 3 নম্বর হচ্ছে ইউপ্যাক প্রণালী, ইউপ্যাক, কেমন? এটার নাম হচ্ছে ইউপ্যাক। ইউপ্যাক কেন কেউ এটাকে আইউপ্যাক বলে? আসলে আইউপ্যাক না, কারণ এটা জার্মানি ভাষায়
এই আই এর উচ্চারণটা হয় না, কেমন? এটা ইউপেকই বলে। যাই হোক, এটা আইউপেক বলতে পারে, ইউপেক বলে কোনো সমস্যা নাই। এটার অর্থটা জানবা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বা এটাকে জেনেভা পদ্ধতি বলা হয়, বা এটাকে আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়, কেমন? আন্তর্জাতিক পদ্ধতিও বলা হয়। বুঝতে পারছো কেন এটাকে জেনেভা পদ্ধতি বলা হয়? আমরা একটু পরে আসি। অর্থাৎ জৈব যৌগের নামকরণের এই 3টা নিয়মে করা হবে, কেমন? তো পরবর্তীকালে বিজ্ঞানীরা বললো যে এটা হচ্ছে প্রাচীন নাম, যেটা যেই নামে রাখবে ওটা থাকবে, অসুবিধা নাই। কেউ যেখান থেকে যেটা উৎপন্ন হবে ওই নামেও থাকবে, অসুবিধা নাই। কিন্তু একটা নাম থাকবে যেটা সারা পৃথিবীতে একই নামে চলবে, একটা নামেই চলবে, একটা নাম থাকবে। আর প্রাচীন নাম ঠিক আছে, এক এক দেশে এটা প্রাচীন নাম হতে পারে, কিন্তু একটা নাম থাকবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তখন 1892 খ্রিস্টাব্দে জেনেভা শহরে, বুঝতে পারছো, তোমার সুইজারল্যান্ডের জেনেভা শহরে একটা সম্মেলন হলো। ওই সম্মেলনে ইউপেক প্রণালীটা গৃহীত হলো যে একটা নাম থাকবে, এই নামটা সব দেশে একই নামে নামকরণ করা হবে, যেটাকে আমরা জেনেভা নাম, যেহেতু জেনেভা শহরে হয়েছে, ঠিক আছে। এই আইউপেক নামটা, এটা 1800, এটা পরীক্ষাতে আসে। জেনেভা সম্মেলন কত সালে হয়? 1892 খ্রিস্টাব্দে। তারপর 1930 খ্রিস্টাব্দে এবং 1958 খ্রিস্টাব্দে এই জেনেভা পদ্ধতি বা আইউপেক পদ্ধতির আরও পরিবর্তন হয়। বুঝতে পারছো? এর ফাঁকে ফাঁকেও আরও বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু নামকরণ আন্তর্জাতিকভাবে একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, বড় বড় সম্মেলনগুলো হচ্ছে এগুলো। তাহলে এটা ছিল জৈব যৌগের নামকরণের ক্ষুদ্র ইতিহাস, কেমন? আচ্ছা, এখন আমরা আজকে যেটুকু আলোচনা করব অ্যালকেনের সাধারণ নামকরণ, কেমন? অ্যালকেনের আজকে আমরা নামকরণ করব অ্যালকেনের সাধারণ নামকরণ বা ট্রিভিয়াল নামকরণ, অ্যালকেনের সাধারণ নামকরণ। তো অ্যালকেনের সাধারণ নামকরণ কিভাবে করা হয়? অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো নামকরণ করা হয় কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে, অর্থাৎ কার্বন সংখ্যার গ্রিক শব্দের অর্থের সাথে এম যোগ করে, অর্থাৎ গ্রিক কার্বন সংখ্যা প্লাস এন, অর্থাৎ গ্রিক শব্দ প্লাস এন। তবে একটু বলে রাখা ভালো, 1 থেকে 4টা নামকরণ অ্যালকেনের, প্রথম যে 4টা সদস্য তাদের নামকরণ করা হয়েছে অ্যালকেন থেকে, অ্যালকোহল থেকে। 4টা সদস্য কি কি? যেমন অ্যালকোহল, যেমন মিথানল, এখান থেকে মিথেন শব্দটা উৎপত্তি, মিথেন। ইথানল, যদি আমরা উদাহরণ যাই CH3OH, কেমন? ইথানল, CH3CH2OH, এখান থেকে ইথেন শব্দটা উৎপত্তি। প্রোপানল, CH3CH2CH2, এখান থেকে প্রোপেন শব্দটার উৎপত্তি। বুঝতে পারছো? তারপর বিউটানল, CH3CH2CH2CH2, এখান থেকে বিউটেন শব্দটার উৎপত্তি, CH3CH2। বুঝতে পারছো? এবার 4-এর পরে যে অ্যালকোহলগুলো, অর্থাৎ তাহলে অ্যালকেনের 4টা সদস্য কোথা থেকে নামকরণ করা হয়েছে? প্রাচীন নাম অ্যালকোহল থেকে, সিরিয়ালের 4টা অ্যালকোহল থেকে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল থেকে। ওখান থেকে ক্রমান্বয়ে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তারপরে নামগুলো করা হয়েছে গ্রিক শব্দ থেকে, যেমন পেন্টেন, একটা যৌগের নাম পেন্টেন। তো পেন্টেন নাম কিভাবে হয়েছে? একটু আগে আমরা দেখাইছি, গ্রিক শব্দ অর্থাৎ কার্বন সংখ্যা প্লাস এন। তো গ্রিক শব্দ কার্বন সংখ্যা কি? পেন্ট, এর সাথে এন, পেন্টেন। গ্রিক শব্দ হ্যাগস মানে 6, এর সাথে যোগ হবে এন, হ্যাগজেন, হ্যাপটেন ইত্যাদি। এভাবে তাদের নামকরণ করা হয়েছে। তারপর যেমন এরকম নামকরণ 4 বা 4-এর উপরের যে অ্যালকেনগুলো, 4 বা 4-এর উপরের যে অ্যালকেনগুলো, এদের নামকরণ করা কিভাবে হয় সাধারণ পদ্ধতিতে? দেখো, 1 2 3 4 5 একটা এন বসাতে হয়। তারপর গ্রিক শব্দ 1 2 3 4 5 পেন্টেন। তারপর কার্বন সংখ্যা, কেমন? 1 2 3 4 5, তা এন পেন্টেন। এন মানে নরমাল, ঠিক আছে, নরমাল।
অর্থাৎ যে এখানে সর্বোচ্চ 2 ডিগ্রি একটা কার্বন আছে, মনে রাখবা নরমালে 2 ডিগ্রির উপরে কোনো কার্বন নাই। দেখো এটা 1 ডিগ্রি আর এটা 1 ডিগ্রি আর বাদ বাকিগুলো কি সবটি 2 ডিগ্রি। তাহলে সরল শিকলের ক্ষেত্রে 4 বা 4-এর উপরের ক্ষেত্রে n বসাতে হয়, 3-এর ক্ষেত্রে বসাতে পারবা না। কেন? এগুলো তোমরা ধারাবাহিকভাবে বুঝতে পারবা। বুঝতে পারছো? মানে এটাকে আমরা কয়েকভাবে উপস্থাপনা করতে পারি, এটাকে আমরা কয়েকভাবে উপস্থাপনা করতে পারি না, একটু পরে বুঝতে পারবা। এটা নামের শেষে আর n বসবে না, এটা নামের শেষে প্রোপেনই বসবে। আর 4-এর উপরে 4 হলে n বিউটেন লিখতে পারবা, আর 4-এর উপরে যতগুলো আছে সবগুলোর আগে তুমি n, সরল শিকলের ক্ষেত্রে। ওকে, এবার আসো আমি যদি এটাকে আবার অন্যভাবে লেখা যায়, দেখো কেন এর নামগুলো বিভিন্নভাবে করা হবে একটু খেয়াল করো। যেমন এটা কিন্তু এই যে বললাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর প্রোপেনকে আমরা কোনোভাবে সন্নিবেশ করতে পারি না, মানে পূর্ণ বিন্যস্ত করতে পারি, এটাকে এভাবে পূর্ণ বিন্যস্ত করতে পারি। দেখো যদি কোনো যৌগে এই মূলকটা থাকে, আমি দুইভাবে বুঝাবো, কেমন? যে যেভাবে নিতে পারো, কেমন? কোনো যৌগে যদি এই মূলকটা থাকে তার আগে আইসো বসাতে হয়। কোনো যৌগে যদি এই মূলকটা থাকে, প্রান্তে থাকুক প্রান্তেই থাকে, কোনো প্রান্তিক কার্বনে বা প্রান্তে এই মূলকটা থাকে, এর আগে আইসো বসাতে হয়। তো এখানে দেখো এই মূলকটা আছে 1 2, এই যে এই অংশটুকু আছে, এখানে আছে না, এই যে অংশটুকু, এই অংশটুকু মানে কি আইসো। আইসো আর কার্বন সংখ্যা 5টা, পেন্টেন। এখন আইসো মানে কি? আইসোমারিক, আইসোমারিক, ওখান থেকে আইসোমার শব্দটা লাগানো লেখা হয়েছে, আইসোমার থেকে আইসো শব্দ, তা আইসো পেন্টেন। তাহলে আইসো কি? এই মূলকটা থাকে, এটাকে আমি আরো ডিটেলস বলবো, সংক্ষেপে এইভাবে আমরা বলি। আর একটু ডিটেলস বলতে গেলে, যদি কোনো একটা জৈব যৌগের চেইনের ভিতরে 2 নাম্বার কার্বনে একটা অ্যালকাইল মূলক থাকে, কয়টা? 2 নাম্বার কার্বনে একটা অ্যালকাইল মূলক থাকে, ধরো CH2 CH3। তো দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। অর্থাৎ 2 নাম্বার কার্বনে যদি একটা অ্যালকাইল মূলক থাকে, তখন এটার আগে আইসো বসাবে। তুমি যেভাবে মনে রাখো, এই মূলকটা থাকলে আইসো, বা একটা চেইন লিখবা, এই চেইনের ভিতরে 2 নাম্বার, অনলি 2 নাম্বার কার্বন, যদি এই মূলকটা থাকে, একটা মিথাইল মূলক থাকলে আইসো বলবে। ঠিক আছে? আচ্ছা, তো এটুকু আমরা বুঝতে পারলাম কেন আইসো বসে, মূলক দিয়ে বুঝতে পারবো। বা আরেকটা বুঝাইলাম, 2 নাম্বার চেইনের 2 নাম্বার কার্বনে একটা অ্যালকাইল মূলক থাকে, আর যদি চেইনের 2 নাম্বার কার্বনে 2টা অ্যালকাইল মূলক থাকে, এই যে 2টা অ্যালকাইল মূলক থাকে 2 নাম্বার কার্বনে, তার আগে নিউ বসাতে হয়, কি নিউ। তাহলে এরকম একটা উদাহরণ আমরা দেই, যেমন আচ্ছা এটা নাম হলো কি আইসোপেন্টেন, কেমন? নিউ হচ্ছে এরকম। তা নিউটা আবার দুইভাবে মনে রাখতে পারবা, তোমরা যেভাবে মনে রাখো, যদি কোনো কার্বনে এই মূলকটা থাকে, অর্থাৎ 2 নাম্বার কার্বনে 2টা অ্যালকাইল মূলক থাকে কোনো চেইনের, দেখো এটা একটা চেইন 1 2 3, তো 2 নাম্বার কার্বনে কয়টা অ্যালকাইল মূলক? 2টা, তো এটার আগে নিউ বসাতে পারবা। বা আরো সহজভাবে বললে, যদি কোনো একটা চেইনে কোয়াটারনারি কার্বন থাকে, কোনো একটা চেইনে যে কোনো কার্বনে কোয়াটারনারি কার্বন থাকে, ওর ভিতরে নিউ বসাতে হয়। কোয়াটারনারি কার্বন মানে 4 ডিগ্রি কার্বন, দেখো এখানে একটা 4 ডিগ্রি কার্বন, 1 2 3 4, এই কার্বনটা, এটা 4 ডিগ্রি কার্বন, এর আগে নিউ, নিউ, তারপর কার্বন সংখ্যা 5, নিউ পেন্টেন। বুঝতে পারছি ব্যাপারটা? নিউ পেন্টেন, নিউ নিউ মানে নিউমার, নিউমার থেকে এই নিউ শব্দটা উৎপত্তি, বা নিউমারিক, নিউমার, নিউমার। আবার কোন কোন বই এটাও পাইছি নিউমারিক, নিউমারিক থেকে নিউমার, বা নিউমার থেকে নিউ শব্দটা উৎপত্তি। আচ্ছা, যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি তোমাদের, ইনশাআল্লাহ এর পরের লেকচারগুলো আবার কি আমরা ধারাবাহিকভাবে মিলে যাবে, কোনো সমস্যা হবে না। যেমন আমাকে যদি বলে এই যৌগটার নাম কি CH3 CH2, কে বলতে পারলাম? আচ্ছা, যদি বলে এই যৌগটার নাম কি, দেখো এই যৌগটা কিন্তু যদি নাম্বারিং যদি করি 1 2 3 4 5, কেউ বলতে স্যার আমি এদিক থেকে নাম্বারিং, না এদিক থেকে নাম্বারিং করলে হবে না। কেন হবে না তোমরা পরবর্তী বুঝতে পারবা, যে দিক থেকে এই শাখাটা পাবো ওদিক থেকে নাম্বারিং করতে হয়। দেখো 2 নাম্বার কার্বনে একটা অ্যালকাইল মূলক আছে, তো এটার নামের পূর্বে কি বসাবা? আইসো। বা 2 নাম্বার কার্বনে এই মূলকটা আছে, আমি জানি এই মূলকটা থাকলে কি বসে, হ্যাঁ দেখো তো এই মূলকটা আসেনি, এই যে CH3 একটা CH, এটা এই অংশটা আছে কিনা, আছে না, আইসো বসে, তাহলে নাম হবে কি আইসো। কার্বন সংখ্যা 1 2 3 4 5 6, আইসো হেক্সেন, আইসো হেক্সেন। আরেকটা উদাহরণ দিয়ে আমরা শেষ করছি। আচ্ছা, এটা যদি এই হইতো,
আচ্ছা এটা যদি এই হইতো CH3 CH2 CH3 CH3 CH2 যদি এই হতো, দেখো এই কার্বন একটা কোয়াটারনারি কার্বন আছে না? তো কি বলবো নিউ, কার্বন সংখ্যা কত 1 2 3 4 5 6 7, তো নিউ হ্যাপটেন। আশা করি তোমরা বুঝতে পারছো কেমন। এভাবে আমরা সাধারণত অ্যালকেনের নামকরণ করতে পারি সাধারণ পদ্ধতি, তবে খুব সহজে নামকরণ করতে পারি, ঠিক আছে, যে আমরা অ্যান বসায়া বা আইসো বসায়া বা নিউ বসিয়ে। তবে একটু সমস্যা আছে, যখন আরও উপরের যে হাইড্রোকার্বনগুলো এদের নামকরণ ক্ষেত্রে একটু সমস্যা হয় এই পদ্ধতিতে। যাক এগুলো আমরা এখানে আর বাড়াইলাম না, আমরা ধারাবাহিক ইউপিক পদ্ধতিতে এই জিনিসগুলো ডিটেলস আলোচনা করবো কেমন। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আর এই করোনার ভিতরে আমরা আসলে সবাই কেউই ভালো নই, তারপর আমরা লেখাপড়ার সাথে একটু থাকবো, কারণ যতই বিপদ আসুক এই বিপদই আমাদের এগিয়ে যেতে হবে কেমন। তো সুতরাং এখন আমরা লেখাপড়ার ভিতরে একটু থাকলে অনলাইন ক্লাসগুলো যদি রেগুলার করি আমাদের মানসিকতাটা অর্থাৎ মেন্টালিটিটা ভালো থাকবে, লেখাপড়ার ভিতরে থাকবে। আর যদি তোমরা লেখাপড়া না করো তোমাদের কিন্তু একটু ডিপ্রেশন হবে, সারাক্ষণ চিন্তিত হবে। তাই আমরা কি করব, একটু লেখাপড়ার ভিতরে থাকবো। আর যখন অবসর পাবো কিছু গল্প বই অথবা ইসলামিক বই, যে ধর্ম পালন করো ও ধর্ম অনুসারী বইগুলো পড়বা, 5 ওয়াক্ত রোজা নামাজ করবা, সাথে বাসায় টুকটাক ব্যায়াম ট্যায়াম করবা কেমন, শরীরটাকে একটু ফিট রাখতে চেষ্টা করবা। আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।